একটা ফোন তো, আমার একটা ফোন তো। সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিষয় সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে যেখানে থেকে আমাদের লাইভটি দেখছিলেন, আমি অনিমেষ দাস, আমার পক্ষ থেকে সকলের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএবিএসএস প্রোগ্রামের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই রেজাল্ট সম্পর্কে বিস্তারিত আলোচনায় আমি আছি অনিমেষ দাস। পুরো লাইভটি দেখতে থাকুন। তো আপনার মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সব ধারণাগুলো আজকে ক্লাসে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে দেখছিলেন ক্লাসটি শেয়ার করবেন, কারণ আজকে ক্লাসটি কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকে শুধু রেজাল্ট সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে আমরা পুরো ক্লাসটি রেজাল্ট সম্পর্কে আলোচনা করব। অনেক স্টুডেন্টের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আজকে আমরা লাইভে আলোচনা করব। তো ক্লাসটি এই জন্য আপনারা বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনারা রেজাল্ট সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি গ্রেড পয়েন্ট সম্পর্কে প্রথমত আলোচনা করব, তারপরে অন্য অন্য বিষয় সম্পর্কে আলোচনা করব। তো অনেক স্টুডেন্টের এখানে মূলত 21, 20 এবং 19, অর্থাৎ 19, 20, 21 এই 3টা সালের শিক্ষার্থীদের কিন্তু আজকে পরীক্ষা রেজাল্ট দিয়েছে, এবং যারা বিগত বছরগুলোতে ছিলেন তো তাদের রেজাল্টও আজকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো একযোগে কিন্তু সবার রেজাল্টই আজকে কিন্তু প্রকাশিত হয়েছে। আপনাদের যার যে প্রশ্ন আছে কমেন্টস বক্সে আমাদের প্রশ্নগুলো করবেন, আমরা প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি বেশি করে শেয়ার করবেন, যেহেতু অনেক শিক্ষার্থীর মনে অনেক ধরনের প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো সব আজকে আমরা উত্তর দিব, এবং যেটা সঠিক উত্তর সেটাই আমরা জানানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি দেখছি অনেক স্টুডেন্ট জয়েন করেছেন। তো আজকের পুরো রেজাল্টগুলো সম্পর্কে রেজাল্ট সম্পর্কে আমরা আলোচনা করব। তো যে সমস্ত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন আছে, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমরা কমেন্টস বক্সে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বিভ্রান্ত ধারণা নেবেন না, ঠিক আছে? এক একজন এক এক ধরনের কথাবার্তা বলবে, তো আমি চেষ্টা করব যে আপনাদের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা স্ক্রিনে দেখানো একটা গ্রেড পয়েন্ট দেখতে পাচ্ছেন। তো এই গ্রেড পয়েন্টটা আপনারা কিভাবে নির্ধারণ করবেন? যারা প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে আছেন, আর যারা তৃতীয় বর্ষে আছেন তাদের তো ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে। 19 সালে যারা আছেন তাদের তো ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছেন যে আমি বিস্তারিত কিন্তু আমি আলোচনা করব।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা গ্রেড পয়েন্ট এখানে দিয়ে আছে। তো সময় স্বল্পতার কারণে এটা আমরা ঠিকমতো করতে পারিনি, টাইপ করতে পারিনি। তো এখানে খেয়াল করেন, এখানে দেয়া আছে আপনাদের কত পয়েন্ট থেকে কত পয়েন্টের ভিতরে আপনাদের এই রেজাল্টগুলো সাধারণত হয়েছে। তো আপনারা জানেন যে আপনাদের রেজাল্টগুলো সিপিজি সিস্টেম। তো সিপিজি সিস্টেমটা কি? সিপিজি সিস্টেমটা হচ্ছে গিয়ে, সিজিপিএ সিস্টেমটা হচ্ছে গিয়ে 4 পয়েন্টের ভিতরে কিন্তু আপনাদের গ্রেড পয়েন্টটা হবে 4 পয়েন্ট। আপনাদের সিপিজি কথার অর্থ হচ্ছে আপনাদের কিন্তু 5 পয়েন্ট না, আপনাদের 4 পয়েন্টের ভিতরে আপনাদের গ্রেড পয়েন্টটা হবে। তো 4 পয়েন্টের ভিতরে আপনাদের যখন গ্রেড পয়েন্টটা আসতেছে তখন একটু খেয়াল করেন যে 80% অর অ্যাবভ, অর্থাৎ 80 থেকে বেশি মার্ক, অর্থাৎ 80 থেকে 100 মার্কের উপরে যারা পাবেন তাদের এটা এ প্লাস হচ্ছে, এবং তাদের পয়েন্ট হবে হচ্ছে 4। যাদের 75 টু লেস দ্যান 80%, অর্থাৎ 75 থেকে 80% যারা নাম্বার পাবেন তাদের হচ্ছে গিয়ে এ রেগুলার, অর্থাৎ তাদের গ্রেড পয়েন্ট হচ্ছে গিয়ে 3.75। 70% টু লেস দ্যান 75%, অর্থাৎ 70 থেকে 75-এর মধ্যে যাদের মানে নাম্বার থাকবে তাদের হচ্ছে এ মাইনাস, অর্থাৎ তাদের গ্রেড পয়েন্ট হচ্ছে 3.50। 65 টু লেস দ্যান 70%, অর্থাৎ যাদের খাতার নম্বর 65 থেকে 70-এর মধ্যে তাদের গ্রেড পয়েন্ট হচ্ছে বি প্লাস, তো তাদের গ্রেড পয়েন্ট হচ্ছে 3.25। 60 থেকে 65-র ভিতরে, অর্থাৎ 60% টু লেস দ্যান 65%, তো তাদের গ্রেড পয়েন্টে আসবে বি রেগুলার, এবং তাদের গ্রেড পয়েন্টে আসছে হচ্ছে 3। যাদের নাম্বার 55% টু লেস দ্যান 60%, তো তাদের গ্রেড পয়েন্ট হচ্ছে বি মাইনাস, মানে হচ্ছে লেটার গ্রেডটা হচ্ছে বি মাইনাস, এবং গ্রেড পয়েন্ট হচ্ছে 2.75। এবং যাদের নাম্বার 50% থেকে 55%, তাদের হচ্ছে গিয়ে লেটার গ্রেড হচ্ছে সি প্লাস, এবং এইখানে তাদের গ্রেড পয়েন্ট হচ্ছে 2.25। যাদের 45% থেকে টু লেস দ্যান 50%, তো তাদের হচ্ছে সি রেগুলার, তাদের গ্রেড পয়েন্ট হচ্ছে 2.25। যাদের নাম্বার 40 থেকে 45%, অর্থাৎ তাদের সি মাইনাস, আর যাদের নাম্বার 40 উপরে, অর্থাৎ ডি গ্রেড পর্যন্ত আপনাদের কিন্তু সর্বশেষ, তো তাদের কিন্তু 1 পয়েন্ট। তো এই হচ্ছে কি গ্রেড পয়েন্ট। তো এখন খেয়াল করেন যে গ্রেড পয়েন্টে তো আমি বুঝাই দিলাম। এখন প্রত্যেক স্টুডেন্টের, অনেক স্টুডেন্টের একটু সমস্যা হচ্ছে, তো আমাদের সার্ভার দিয়ে আমরা একটু ঢোকার চেষ্টা করি, তো সার্ভারে বিজি দেখাচ্ছে, তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। তো রাত্রে অনেক স্টুডেন্ট যখন হচ্ছে কি একসাথে সার্ভারে যখন ঢুকতেছে, হয়তোবা সেই কারণে সার্ভারটা বিজি দেখাচ্ছে। তো এইখানে প্রথমে আপনারা যে কাজটি করতে হবে রেজাল্ট দেখার জন্য, এখানে জাস্ট বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি কথাটা লিখে দিবেন, অথবা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি কথাটা রেখে দেবেন, অথবা রেজাল্ট baobi.ac.bd.com। তো আমরা এই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে আমরা ঢুকে দেবো। তো দেখেন সার্ভার অনেকক্ষণ চেষ্টা করার পরও সার্ভারে ঢুকছে না। তো এখানে খেয়াল করেন, এখানে অনেকগুলো দেওয়া আছে। এখানে দেখেন আছে হচ্ছে কি প্রথমে হোম দেওয়া আছে, অ্যাবাউট দেওয়া আছে, একাডেমিক দেওয়া আছে। তো এইখানে দেখেন রিলিজিয়ান সেন্টার আছে, রেজাল্ট দেওয়া আছে, নোটিশ আছে, অ্যাডমিট। তো আপনারা রেজাল্টে ক্লিক করবেন। তো রেজাল্টে ক্লিক করা লাগবে না, যদি কম্পিউটার থেকে দেখেন তাহলে এখানে রেজাল্ট, এখানে কারসার ধরলেই আপনাদের এখানে খেয়াল করেন ফাইনাল রেজাল্ট, নাইস রেজাল্ট, ইয়ার অফ অ্যান্ড সেমিস্টার ওয়াইজ রেজাল্ট, আর কমপ্লিমেন্ট অ্যান্ড আদার সার্ভিস, এইখানে আপনারা ক্লিক করবেন। তো সার্ভারটা বিজি আছে, তো সম্ভবত বিজি না আসার সম্ভাবনা বেশি। তারপর যদি আসে, রেজাল্ট অনেকক্ষণ চেষ্টা করার পরে রেজাল্টটা দেখা যাচ্ছে। তো আপনারা যেটা হচ্ছে পরামর্শ, যে আপনারা একটু রাত্রে 12টা 1টা বা 2টার পরে যদি কেউ জাগ্ন থাকেন, তখন একটু চেষ্টা করেন, তখন সার্ভারটা হয়তো ফ্রি থাকতে পারে। অর্থাৎ অনেক স্টুডেন্ট একসাথে যখন সার্ভারে ঢুকতেছে, তো সেই কারণে কিন্তু আপনার সার্ভারটা বিজি হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক স্টুডেন্ট একসাথে ঢুকছে। আপনারা জানেন যে বিএভিএসএস প্রোগ্রামে স্টুডেন্ট সংখ্যা অনেক স্টুডেন্ট, তো এখানে যখন সবাই একসাথে সার্ভারে প্রবেশ করছে, সেই কারণে সার্ভার বিজি হয়ে গেছে। তো এই কারণে আপনাদের সার্ভারটা আমি দেখাইতে পারতেছি না, তো রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন। তো আমি আরেকবার চেষ্টা করি। তো এখানে রেজাল্টে আসেন, তো এখানে সার্ভার আমি দুপুর থেকে চেষ্টা করতেছি, অনেকে ঢুকতে পারতেছেন, দেখা গেল অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখা গেল তাদের হচ্ছে রোল নাম্বারটা দিয়ে, কাঙ্ক্ষিত রোল নাম্বারটা দিয়ে আপনারা ঢুকতে পারতেছেন। তো এতে বিভ্রান্ত আর কিছু নাই। অনেকে আবার দেখা গেল রোল নাম্বার বসানোর পরে লেখা আসতেছে দিস রেজাল্ট ওয়াজ নট ফাউন্ডেড, বা রেজাল্টটি দেখানো সম্ভব হচ্ছে না, দুঃখিত, এরকম দেখাচ্ছে। তো এটা নিয়ে আপনাদের চিন্তার কারণ নাই। সার্ভার যখন ফ্রি হবে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখা যাবে। তো এটা হচ্ছে মূল বিষয়, সার্ভার যখনই ফ্রি হবে তখন আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনারা দেখতে পারবেন।
এখন অনেক স্টুডেন্ট যাদের রেজাল্ট পেয়েছেন, তো এখানে মনে রাখতে হবে, তো রেজাল্ট কিন্তু 3টা সালের, একটা হচ্ছে 19 সাল, অর্থাৎ 19 সালে যে সমস্ত শিক্ষার্থী আছেন তাদের হচ্ছে গিয়ে আপনাদের 3য় বর্ষের রেজাল্ট, অর্থাৎ তাদের গ্রেড পয়েন্ট আকারে আসছে। যারা হচ্ছে গিয়ে 2020-এর স্টুডেন্ট তাদের 3য় 4র্থ সেমিস্টার অর্থাৎ 2য় বর্ষের রেজাল্ট, আর যারা 2021 সালে রয়েছেন তাদের হচ্ছে 1ম এবং 2য় সেমিস্টার অর্থাৎ 1ম বর্ষের রেজাল্ট। তো এখানে আরও যারা পুরনো স্টুডেন্ট আছেন, যারা 2018 আছেন, 17 আছেন, 16 আছেন, তারপর 15 আছেন, 14 আছেন, 13 আছেন, এরকম অনেক স্টুডেন্ট আছেন। তো তাদের একই যোগে আজকে কিন্তু রেজাল্টগুলো সব প্রকাশিত হয়েছে। তো এইখানে অনেক স্টুডেন্টের মেসেজ করতেছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করেন, আপনার কমেন্টসগুলো উত্তর করব, ঠিক আছে? তো এখানে একজন দিয়েছেন রাজ, লিখছেন যে রোল নাম্বারটা দিচ্ছেন, বা সার্ভার তো আমি দেখালাম যে সার্ভার ঢোকা যাচ্ছে না, আমার কাছে অনেকগুলো আমাদের স্টুডেন্টের রোল আছে, আমরা ঢুকতে পারতেছি না, তো রেজাল্ট দেখতে পাচ্ছি না। আরেকজন লিখছেন যাদের গ্রেড পয়েন্ট দেখাচ্ছে কিন্তু সিপিজিএ দেখাচ্ছে না, এর জন্য করণীয়। আমি সব প্রশ্নের উত্তর দিব, আমি আপনাদের সব প্রশ্নের আজকে উত্তর দিব যাতে আপনারা বিভ্রান্ত না হন। তো এখানে এই ক্লাসটি কিন্তু উন্মুক্ত কোচিং সেন্টারের সৌজন্যে কিন্তু ক্লাসটি আমরা নিচ্ছি। তো এখানে সবচেয়ে ভালো হইতো যদি আমি একটা রেজাল্ট দেখাইতে পারতাম। তো এখানে মূল যে সমস্যাগুলো আসতেছে স্টুডেন্টরা সমস্যা মনে করতেছে, যারা 2021 সালে রয়েছেন তাদের কিন্তু আপনাদের গ্রেড পয়েন্ট মানে আসবে না। তো আপনাদের কিন্তু যাদের ফাইনাল রেজাল্ট একমাত্র 19 সাল এবং 19 সালের পূর্ববর্তী যে সমস্ত ব্যাচ আছেন, সেই সমস্ত ব্যাচে যারা শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু সিপিএস সিস্টেমের পয়েন্টটি কিন্তু আসবে। তো আমি একটু রেজাল্টটা দেখানোর একটু চেষ্টা করি আপনাদের। আমি একটা ক্লিয়ার একটা রেজাল্ট আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখি আমাদের এক স্টুডেন্টের আমি একটা রেজাল্ট দেখাই। তো এখানে একটু খেয়াল করেন, একটা স্টুডেন্টের আমি একটা রেজাল্ট দেখাচ্ছিলাম। আমি একটা রেজাল্ট আপনাদের দেখাই, আমাদের একটা স্টুডেন্টের রেজাল্ট। তো এখানে খেয়াল করেন, আমি এই রেজাল্টটা দিয়েই বোঝাই। যাদের রোল নাম্বার, এখানে যাদের রোল নাম্বার একটু খেয়াল করতে হবে, যাদের রোল নাম্বারটা এইটা, এখানে খেয়াল করেন 21 হচ্ছে আপনি 21 সালের শিক্ষার্থী, 0 হচ্ছে কোড নাম্বার অনুযায়ী, 23টা হচ্ছে কি বিএবিএসএস প্রোগ্রামের কোড নাম্বার, 025 এটা হচ্ছে কলেজ কোড, এবং লাস্টে যেটা আছে এটা হচ্ছে কি রোল নাম্বার। তো এখানে একটু খেয়াল করেন, এখানে এই যে 21 সালের যেহেতু স্টুডেন্ট, এনার কিন্তু পাশের সনদ এনএ, অর্থাৎ যারা 19 সাল এবং তার পূর্ববর্তী আগের ব্যাচ তাদেরই কি শুধুমাত্র কিন্তু এখানে সিজিপিএ এখানে কিন্তু তাদের আসবে, এখানে জিপিএ তাদের গ্রেড পয়েন্ট আসবে, ধরেন 3 আসুক 2 আসুক, এইভাবে তাদের গ্রেড পয়েন্টে আসবে। বাকি যে সালগুলো আছে অর্থাৎ 20-21 যে সালের স্টুডেন্ট আছেন তাদের কিন্তু গ্রেড পয়েন্ট এখন আসবে না, অর্থাৎ সিজিপিএ আসে হচ্ছে কি যারা চূড়ান্ত পরীক্ষায় পাশ করে সবকটা সাবজেক্টে আসেন তাদের সিপিজিএ আসে। তো এখানে খেয়াল করেন, আমি একটু কিছু জিনিস একটু দেখাই, একটু খেয়াল করেন, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। তো স্টুডেন্টের রেজাল্ট মোটামুটি ভালো, এখানে সম্ভবত 3.20 পাইছে। এখানে খেয়াল করেন, এখানে এই যে আমি একটু বড় করে আপনাদের দেখাই, এই যে একটু খেয়াল করেন, এখানে অনেকের দাগ আসছে, এখানে কি আছে ওয়েভার, এখানে আছে এবিতে হচ্ছে অনুপস্থিত, অর্থাৎ আপনি যদি সরাসরি অনুপস্থিত থাকেন তখন এবি আসে, অ্যাবসেন্ট আসে, অথবা আপনাদের পরীক্ষায় যে টপ শিট থাকে বা টেবুলেশন শিট যেটা থাকে, একটা টপ শিট আর একটা টেবুলেশন, আপনার যেটা হচ্ছে খাতায় সিগনেচার করেন, তো সেইটাই যদি কোনো সমস্যা হয় বা বল পূরণে যদি কোনো সমস্যা হয় তখন আপনাদের এখানে অনুপস্থিত আছে, সাধারণত বল পূরণ না, যদি এখানে সইতে কোনো সমস্যা হয় তখন আপনাদের অনুপস্থিত কথাটা আসে, অথবা আপনার ওইখানে যে কোনো কারণে অনুপস্থিত দেখাইতে পারে, ঠিক আছে? তো অনুপস্থিত থাকলে স্টুডেন্টরা কি করবেন এটা যদি দেখায়, তো এটা দেখাইলে আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্ভবত 1 সপ্তাহের ভিতরে
হয়তোবা 1 সপ্তাহের ভিতরে আপনাদের এই রেজাল্টটা কি করবে, আপনাদের একটা সার্ভারে দিয়ে করবে, সেখানে পুনঃ পরীক্ষার টাকা জমা দেওয়া থাকবে এবং অভিযোগ নামে একটা ফর্ম থাকবে। অভিযোগ, এই অভিযোগ নামে ফর্মটাই আপনি যদি উপস্থিত থাকেন তো সেইখানে জাস্ট ক্লিক করে লিখবেন যে এখানে লেখাই থাকবে যে আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছি কিন্তু অনুপস্থিত দেখাচ্ছে, সো জাস্ট ওই ঘরটায় টিক দিয়ে দিলে হবে। এখানে রোল নম্বর, কেন্দ্র নম্বর দিয়ে আপনি জাস্ট ওই নম্বরে ওইখানটায় যে এরকম একটা টিক দিয়ে দিলে, ওইখানে টিক সিট দিলে কিন্তু টিক হয়ে যাবে। তো টিক দিয়ে সার্ভারে পাঠায়, মানে সার্ভারে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। জাস্ট আপনি একটা প্রিন্ট কপি রেখে দেবেন। যদি পিআর আসে, পিআর মানে কি, প্রবলেম রিলেটেড টু ওএমআর শিট ফিল আপ, অর্থাৎ আপনাদের যে ওএমআর শিটটা থাকে, ওএমআর বলতে কি বোঝাচ্ছে, আপনাদের যে খাতার যে প্রথম যে পেজটা থাকে, প্রথম পেজে যে ওএমআর মানে বল পূরণ থাকে, এই বল পূরণে যদি কোথাও ভুল করে থাকেন তখন আপনাদের কি আসে, প্রবলেম রিলেটেড টু ওএমআর শিট ফিল আপ, অর্থাৎ আপনি এই ওএমআর শিটটা পূরণ করতে সমস্যা সৃষ্টি করেছেন বা ওএমআর শিটটা সঠিকভাবে পূরণ করেন নাই, এই কারণে পিআর আসে, অর্থাৎ এই প্রবলেম রিপোর্ট। এরপরে আরপি, আরপি মানে কি, সংশ্লিষ্ট কোর্সে বহিষ্কার, অর্থাৎ আপনি যদি অসৎ উপায় অবলম্বন করেন সেক্ষেত্রে আপনার যে কোর্সটা আছে, ধরেন বাংলা পরীক্ষা দিচ্ছেন, আপনি সংশ্লিষ্ট কোর্সে বহিষ্কার হয়েছেন, তখন হচ্ছে কি এখানে সংশ্লিষ্ট কোর্স, অর্থাৎ আপনি যতগুলো পরীক্ষা দিবেন, অর্থাৎ ধরেন প্রথম সেমিস্টার 8টা সাবজেক্ট আপনি পরীক্ষা দিবেন, আপনি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করছেন, এখানে যদি স্টার চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনি প্রথম সেমিস্টার ধরেন পরীক্ষা দিয়ে এক্সপেল্ড হয়েছেন, যেটাকে সহজ বাংলায় বলে এক্সপেল, তখন আপনার আরপি দিয়ে স্টার চিহ্ন চলে আসে, অর্থাৎ আপনি ওই কোর্স থেকে বহিষ্কার, অর্থাৎ প্রথম বর্ষের সমস্ত কোর্সটি থেকে আপনি বহিষ্কার, অর্থাৎ প্রথম বর্ষে আপনার কোনো রেজাল্ট আসবে না, অর্থাৎ আপনি বহিষ্কৃত হয়েছেন। যদি আরপি থাকে অর্থাৎ সংশ্লিষ্ট রেজাল্ট আপনি বহিষ্কার, অর্থাৎ ধরেন বাংলার ক্ষেত্রে আপনি সাপোজ হচ্ছে গিয়ে করছেন, মানে বহিষ্কার হয়েছেন, তখন একটা সাবজেক্ট হলে আরপি আসে, বহিষ্কৃত। এরপর হচ্ছে ডাব্লিউএস মানে উইথহেল্ড, অর্থাৎ আপনার রেজাল্টটি পূর্ণ প্রকাশের অপেক্ষায় রয়েছে, অর্থাৎ আপনার রেজাল্টটি পূর্ণ প্রকাশের অপেক্ষায় রয়েছে, এর জন্য আপনাকে ওয়েট করতে হবে, অর্থাৎ কিছুদিন পরে আবার এই রেজাল্টটা যখন পূর্ণ গণনা হবে তখন হচ্ছে গিয়ে আপনাদের এই রেজাল্টটা দিয়ে দেবে। এরপরে আসা হচ্ছে গিয়ে আইএন, খেয়াল করেন, আইসি অথবা ইনকমপ্লিটেড, ইনকমপ্লিটেড এরকম যদি থাকে, তো এরকম থাকে না, এনএ থাকে, এনএ থাকে মানে কি, প্রযোজ্য নয়। আচ্ছা, এক্স মানে কোনো গ্রেড, মানে ক্রস মানে কোনো গ্রেড প্রাপ্ত হন নাই। তো এই কয়টার কথা হচ্ছে কি এই, ঠিক আছে। তো এইটা নিয়ে সমস্যার কিছু নাই, যাদের প্রবলেম পিআর আসবে, জাস্ট এই প্রবলেম রিপোর্ট যাদের আসবে, তো জাস্ট তারা একটা শুধু আবেদন করবেন। তো এই আবেদনের কপি আপনাকে কোথাও জমা দিতে হবে না, আবেদন করে আপনি জাস্ট সেই কাগজটা আপনার কাছে রেখে দেবেন। এবং সাথে সাথে যে কাজটি করতে পারেন আপনারা, সেই কাজটি হচ্ছে আপনারা পুনঃ পরীক্ষার টাকা, অর্থাৎ পরবর্তীতে পরীক্ষা দেওয়ার টাকাটি আপনি কি করতে পারেন, জমা দিতে পারেন। তো এই কাজটি সাথে সাথে করে রাখতে পারেন। যদি না করেন পরবর্তীতে আপনি দেখা গেল এই যে যারা আবেদন করবেন, সেই আবেদনের পরবর্তীতে একটা যখন রেজাল্ট পাবলিশড হবে, যদি আপনার এই রেজাল্টটা না আসে তখনও আপনি সেখানে কিন্তু করতে পারবেন, কিন্তু সেখানে লেখা থাকে যারা আবেদন করেছে শুধু তাদের জন্য এই ফর্মটি পূরণ করতে পারবেন, মানে তারাই শুধুমাত্র পুনঃ পরীক্ষার টাকা জমা দিতে পারবেন। আর এখন যদি করেন, এখন প্রত্যেকেই করতে পারবেন যাদের হচ্ছে গিয়ে এই সমস্যাগুলো আছে, পিআর সমস্যা আছে অথবা এফ আছে। আর এফ কথার অর্থ হচ্ছে, এই যে এফ কথার অর্থ হচ্ছে ফেল। এক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে গিয়ে পুনঃ পরীক্ষার টাকাটা জমা দিতে পারেন, যে আপনার ওইখানে আর কোনো আশা নাই, যে আপনি পাস করছেন এরকম কোনো আশা নাই, সেক্ষেত্রে আপনি জাস্ট কি করতে পারেন, এফ অর্থাৎ ফেল করছেন, আপনি পুনঃ পরীক্ষার টাকাটা জমা দিয়ে দেবেন। হয়তো বা 1 সপ্তাহের ভিতরে হয়তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হয়তো বা ডেটটা দিতে পারে, তারপরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন ডেট দিবে তখনই। তো এক্ষেত্রে 2-3 দিন পরেও দিতে পারে, 1 সপ্তাহ পরেও দিতে পারে, বা সাধারণত দেখা যায় যে 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেয়। তো এক্ষেত্রে আপনারা এফ পাইলে দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে কি, হয় আপনি পুনঃ পরীক্ষার টাকাটা জমা দিয়ে রাখতে পারেন, অথবা অথবা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনি খাতা চ্যালেঞ্জ করতে পারেন। খাতাটা আপনি চ্যালেঞ্জ করতে পারেন, খাতা চ্যালেঞ্জ করতে হবে, খাতা চ্যালেঞ্জ করতে পারেন এবং সাথে সাথে আপনি পুনঃ পরীক্ষার টাকাটাও জমা দিয়ে রাখতে পারেন। তো খাতা চ্যালেঞ্জ করার পরে কিন্তু আরেকটা রেজাল্ট কিন্তু পাবলিশড হয় 1 থেকে 1.5 মাস পরে বা 15-20 দিনের পরে একটা রেজাল্ট পাবলিশড হয়। সেখানে যদি দেখেন যে না আপনার এফ ছিল, এফই আছে, তখন আপনি কি করতে পারেন, তখন আপনি খাতা চ্যালেঞ্জের পরে দেখছেন যে এফ ছিল আমার, এফই আছে, কোনো আসে নাই, সেক্ষেত্রে আপনি পুনঃ পরীক্ষার টাকা জমা দিতে পারেন। আর যে কাজটি করতে পারেন, আপনি খাতা চ্যালেঞ্জও করতে পারেন এবং সাথে সাথে পুনঃ
পরীক্ষার টাকাটাও জমা দিয়ে রাখতে পারেন। তো এই সমস্ত কাগজ কিন্তু আপনার আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়া লাগে না, জাস্ট আপনি বিকাশ পেমেন্ট কপি, নগদের যে পেমেন্ট কপিটা, এই পেমেন্ট কপিটা জাস্ট আপনার কাছে রেখে দিবেন। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী আপনারা বুঝতে পেরেছেন যে কি করতে হবে। এখন এখানে একটু খেয়াল করেন, এখানে আমি এখানে প্রথম সেমিস্টার, এখানে একটা প্রথম সেমিস্টার রেজাল্ট, অনেকের যারা 19 সালের পরীক্ষার্থী বা তার আগের পরীক্ষার্থী রয়েছেন তাদের অনেকের রেজাল্ট পাবলিশড হয়েছে, সব সাবজেক্টে পাস এসেছে, এরকম সব সাবজেক্টে পাস আসছে, দেখবেন যে এরকম সব সাবজেক্টে পাস, কোথাও কোনো এফ বা পিআর বা ডাব্লিউএইচ এরকম কোনো কিছু নাই, অর্থাৎ প্রত্যেকটা এশিয়া কি আসছে আপনার লেটার গ্রেড পয়েন্ট আসছে, এই যে লেটার গ্রেড পয়েন্ট, এটাকে বলে লেটার গ্রেড পয়েন্ট আসছে, অর্থাৎ গ্রেড ফলাফল আসছে। কিন্তু মূল রেজাল্টে এসে যারা 19 সাল, আবারও বলি যারা 19 সাল এবং তার পূর্ববর্তী ব্যাচ অর্থাৎ 18, 17, 16, 15, 14 এরকম সালের যারা স্টুডেন্ট আছে, বাট 20 কিন্তু 21 সালের স্টুডেন্টের জন্য এটা প্রযোজ্য নয়। দেখতেছেন যে 19 সাল এবং তার পূর্ববর্তী ব্যাচের আপনি সকল পরীক্ষায় পাস করেছেন, কিন্তু এখানে কি আসছে, এখানে এন এ কথাটা আসছে অথবা ফাঁকা আসছে, তাদের কি করণীয় আছে? তারা যে কাজটি করবেন, যেহেতু এখন সার্ভার ব্যস্ত আছে, ঠিক আছে, মানে সার্ভারে অনেক স্টুডেন্ট একসাথে ঢুকছে, এই কারণে আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে দেখা গেল একদিনের পরে হয়তোবা তাদের এটা ঠিক হয়ে আসতে পারে। যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে অনলাইনে আপনি আবেদন করতে পারেন, অর্থাৎ অভিযোগ জানাইতে পারেন, এবং দ্বিতীয়ত কাজটি যেটা করতে পারেন, যদি এটা না বোঝেন তাহলে স্ব আপনারা আঞ্চলিক কেন্দ্রে অথবা আপনারা স্টেট সেন্টারে যারা বুঝে তাদের কাছে আপনারা যাইতে পারেন, এই দুইটা কাজ করতে পারেন। আর যারা বুঝেন তারা অনলাইনে আপনারা সকল রেজাল্ট আসছে কিন্তু এখানে সিজিপিএ দেখাচ্ছে না, যারা আমি আবারও বলি যারা 19 সাল এবং 19 সালের পূর্ববর্তী ব্যাচ অর্থাৎ 19, 18, 17, 16, 14, 13, 15 এরকম সালে যারা আছেন তাদের সকল সাবজেক্টে পাস, বাট এখানে এনএ অথবা ফাঁকা দেখাচ্ছে। তো তারা একদিন লেট করতে পারেন, লেট করলে হয়তোবা ঠিক হয়ে আসতে পারে। আর যাদের ঠিক হয়ে আসবে না তারা হয় আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে পারেন, অথবা যখন অভিযোগের একটা ফর্ম আসবে, অর্থাৎ পূর্ণ পরীক্ষা এবং অভিযোগের ফর্মটা সাধারণত একই সাথে দিয়ে থাকে, তখন সেখানে আপনারা জাস্ট আবেদন করতে পারেন, দুইটা কাজ করতে পারেন। আর যদি না বোঝেন সেক্ষেত্রে আপনারা আঞ্চলিক কেন্দ্রে অথবা স্ব স্টাডি সেন্টারে যে আপনার এই সমস্যাটার কথা আলোচনা করতে পারেন। তো আশা রাখি সুপ্রিয় শিক্ষার্থী আপনারা পুরো বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী এখন আমি দেখাবো যে গ্রেড পয়েন্ট, এই রেজাল্টটার আমি গ্রেড পয়েন্ট কিভাবে আপনারা বের করবেন। তো আমি একটু এই রেজাল্টটাই দেখাই। তো এই রেজাল্টের গ্রেড পয়েন্টটা আপনি কিভাবে বের করবেন একটু দেখাই, একটু সোজা একদম গ্রেড পয়েন্টটা বের করা। অনেক স্টুডেন্টে যারা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার রয়েছেন তারা গ্রেড পয়েন্ট অনেকে বের করতে পারছেন না। তো যারা বের করতে পারছেন না তাদের জন্য, যারা বের করছেন তাদের এটা দেখার দরকার নাই। তো এখানে খেয়াল করেন, এখানে প্রথমে আছে কি এ গ্রেড, এখানে খেয়াল করেন প্রথমে আছে এ, তারপরটা সি মাইনাস, তো তারপরটা সি মাইনাস, তারপরটা বি প্লাস, তারপরটা এ মাইনাস, তারপরটা দেখেন এ প্লাস, তারপরটা বি প্লাস, তারপরটা আছে বি প্লাস। অর্থাৎ এখানে খেয়াল করেন তাহলে এ গ্রেড বাংলায় এ গ্রেড, তাহলে এ গ্রেড মানে হচ্ছে 4 পয়েন্ট, একটু খেয়াল করেন এ গ্রেড মানে হচ্ছে 4 পয়েন্ট, 4 পয়েন্ট। এরপরে আসতেছে কি আমাদের, এরপরেটা আছে কি সি মাইনাস। তো সি মাইনাস মানে হচ্ছে গিয়ে, সি মাইনাস মানে হচ্ছে কি 2 গ্রেড। একটু খেয়াল করবেন যে সি মাইনাস মানে হচ্ছে 2 গ্রেড, এই সি মাইনাস মানে হচ্ছে 2 গ্রেড, তাহলে যোগ দিয়ে দিলাম। এরপরে আসছে আবার সি মাইনাস মানে হচ্ছে গিয়ে 2 গ্রেড, আবার সি মাইনাস মানে কি 2 গ্রেড। আচ্ছা এরপরে কি আছে বি প্লাস, তো বি প্লাস মানে হচ্ছে গিয়ে 3.25, 3. এখানে আছে বি প্লাস, তাহলে 3.25, 3.25। তো এটা আমি যোগ করলাম, তো এখানে যোগ করে কত হলো 11.25। এবার খেয়াল করেন নিচে কি আছে, নিচে আছে হচ্ছে কি প্রথমটা আছে বাংলায় এ মাইনাস, তো এ মাইনাসের গ্রেড পয়েন্ট হচ্ছে 3.50, তাহলে এখানে যোগ 3.50 যোগ করে দিলাম। আচ্ছা এরপরে কি আছে, এরপরে দেখেন এ প্লাস, তো এখানে কি আছে এ প্লাস আছে, তো এ প্লাস মানে কত 4 পয়েন্ট। ও এখানে একটু ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে কি এ গ্রেড আছে, তো এ গ্রেড রেগুলার হচ্ছে গিয়ে আপনার এখানে একটু আমি আবার একটু বুঝাই, এটা একটু ভুল হয়েছে। এখানে উপরে করলে ঠিক আছে, তাহলে উপরে গুলো কত আছে, প্রথমটা আছে এ গ্রেড, তাহলে এ গ্রেডে আছে 3.75। তো এরপরটা কি আছে 3.75 আছে, এ গ্রেড মানে 3.75। এরপরটা কি আছে সি মাইনাস, তো সি মাইনাস মানে হচ্ছে গিয়ে আপনার 2 গ্রেড, এখানে 2 যোগ করে দিলাম। এরপরটা আছে সি মাইনাস মানে কত +2,
2 যোগ করে দিলাম। এরপরটা হচ্ছে বি প্লাস, বি প্লাস মানে হচ্ছে 3.25, 3.25 যোগ করলাম, যোগ করলে কত হলো 11 হয়ে গেল গ্রেড পয়েন্ট। এরপরে নিচের গুলো, প্রথমটা আছে এ মাইনাস, তো এ মাইনাস মানে 3.50 প্লাস 3.50 যোগ করে দিলাম। এরপরটা কি আছে এ প্লাস, এ প্লাস মানে কত 4, এ প্লাস মানে কত 4 যোগ করলাম। এরপরটা আছে বি প্লাস, বি প্লাস মানে 3.25, 3.25 যোগ করলাম। এরপরটা কি আছে বি প্লাস, তারপরটা আবার বি প্লাস আছে, তাহলে 3.25। এনার সর্বসাকুল্য গ্রেড হয়েছে 25। এখন এইটাকে আমার সাবজেক্ট কয়টা, প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে আমার 8টা সাবজেক্ট, এটাকে জাস্ট আমি 8 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত আসছে 3.125 অর্থাৎ 3.12 মানে 3.12। তাহলে 3.12 হইলে আমাদের কোন গ্রেড আসতেছে, বি রেগুলার গ্রেড আসতেছে, অর্থাৎ 3.25 এর পর্যন্ত আমাদের গ্রেড পয়েন্ট আসবে হচ্ছে কত 3, 3.0 অর্থাৎ 3.25 হইলে একটু বি প্লাস, যেহেতু ইনি পাইছেন হচ্ছে 3.12, সেক্ষেত্রে ইনি গ্রেড পয়েন্ট পাচ্ছেন হচ্ছে কি 3 অর্থাৎ বি রেগুলার, অর্থাৎ ইনার মার্ক হচ্ছে 60% থেকে 65%, অর্থাৎ এভারেজ মার্ক, অর্থাৎ এই নিয়ে যে গ্রেড পয়েন্টগুলো পাইছেন, তো এভারেজ গ্রেড পয়েন্ট অনুযায়ী তিনার মার্ক আসতেছে 60% টু 65%, অর্থাৎ প্রত্যেকটা বিষয় এভারেজে, এটা কিন্তু এভারেজের কথা বলতে সবকটা সাবজেক্টে সব মিলিয়ে ইনি এভারেজে প্রায় 60% থেকে 65% প্রায় প্রত্যেকটা সাবজেক্টে মার্ক পেয়েছেন। তো এইটা হচ্ছে গ্রেড পয়েন্টের সিস্টেম। তো আশা রাখি যে সুপ্রিয় শিক্ষার্থী আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন গ্রেড পয়েন্টের সিস্টেম। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আপনারা করেন, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে একজন লিখছেন এমডি শরীফ আহমেদ লিখছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি সাইফ আহমেদ লিখছেন আবার, আমি 2023 সালে নতুন ভর্তি হয়েছি এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্টের সময় নাকি সাবজেক্ট চয়েস দিতে হয়। হ্যাঁ, দ্বিতীয় সেমিস্টার সাবজেক্ট চয়েস দিতে হয়, কারণ হচ্ছে দ্বিতীয় সেমিস্টার বাংলা ভাষা, প্রথম সেমিস্টার বাংলা, ইংলিশ, সিভিক 1, সিভিক 2 প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কম্পালসারি, এবং দ্বিতীয় সেমিস্টার বাংলা ভাষা 2টা কম্পালসারি, এবং সাথে সাথে 3টে সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে। এখানে 7টা সাবজেক্ট আছে, একটা হচ্ছে রাষ্ট্রতত্ত্ব, সমাজতত্ত্ব, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, দর্শন, ভূগোল, অর্থনীতি। এই 7টা সাবজেক্ট থেকে আপনাকে 3টা সাবজেক্ট চুজ করতে হবে। এরপরে একজন লিখছেন আয়শা লিখছেন, এনএ আসলে করণীয় কি প্লিজ বলুন। তো এনএ এখানে আছে সিজিপি এর, যদি এখানে যদি আপনি 19 সাল এবং পরবর্তী সালের তার পূর্ববর্তী সালের স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনার অভিযোগ করতে হবে অথবা 2-1 দিন দেরি করতে হবে। আর যদি এইখানে আসে সেক্ষেত্রে সরাসরি আপনাদের অভিযোগ করতে হবে। অভিযোগ ফর্ম হয়তোবা 1 সপ্তাহের ভিতরে আপনাদের পুনঃপরীক্ষার টাকা যখন জমা দেবে হয়তোবা সেই সাথে আপনাদের অভিযোগও চলে আসবে। আচ্ছা, এখনো হয়তো অভিযোগ আসতে পারে, ঠিক আছে, কারণ সার্ভারে আমি ঢুকতে পারতেছি না, এখনো হয়তো বা অভিযোগটা দেখা যাইতে পারে, ঠিক আছে। তো সার্ভারে না ঢোকা পর্যন্ত আমি বলতে পারবো না। এখানে একজন লিখছেন জিন্নাতুল নিশা লিখছেন, এখনো রেজাল্ট দেখতে পারলাম না, সার্ভার সমস্যার জন্য নাকি দেখা যাচ্ছে না। হ্যাঁ, সার্ভার সমস্যার জন্য দেখা যাচ্ছে না, আপনি রাত্রে চেষ্টা করেন, রাত 12টা বা 1টার পরে চেষ্টা করেন, তখন হয়তো বা অনেক লোকের সার্ভার ঘুম পড়ে পড়বে, তখন হচ্ছে গিয়ে আপনি সেই সার্ভারে দেখতে পারবেন। এরপর লিখছেন 2022-এর এক্সাম কত হইতে পারে। তো এখানে 22-এর এক্সাম সাধারণত ধরে নিতে হবে আগস্ট বা সেপ্টেম্বর এরকম দিকে হইতে পারে, তারপরে অক্টোবরে হইতে পারে, নভেম্বরে হইতে পারে। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যখন পরীক্ষা বিভাগ যখন সিদ্ধান্ত নেবে তখনই পরীক্ষা হবে। এরপরে হচ্ছে গিয়ে না কোনো আসে, আচ্ছা, এরপর হচ্ছে আবার পরীক্ষা দিতে হবে নাকি, তাহলে না আসলে এখন কোথায় আসছে, সিজিপিতে না আসছে নাকি গ্রেড ফলাফলে না আসছে, এইটা একটু বলেন। আচ্ছা, এখানে ইমরান নাজিম লিখছেন, স্যার আমার একটি সাবজেক্টে পিআর আসছে, আমার করণীয় কি। আপনি সরাসরি অভিযোগ করবেন। এখানে দেখবেন যে এখানে যখন থাকে রেজাল্ট আসে, রেজাল্টের অপশনে দেখবেন যে এখানে এই যে আমার আবেদন, এখানে একটা আসে পুনঃ পরীক্ষা, বা ওইখানে আমার অভিযোগের একটা আসে, ওইখানে ক্লিক করে আপনি ওইখান থেকে পিআর এর সমস্যাটা ওইখানে জাস্ট হচ্ছে অভিযোগ করতে হবে, এবং সাথে সাথে আপনি যদি পূর্ণ পরীক্ষার টাকা জমা দিতে চান আপনি পূর্ণ পরীক্ষার টাকাটাও জমা দিতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আর কারো কোনো স্টুডেন্টের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমাদের ক্লাসটি আর কিছুক্ষণ আমরা ভিতরে শেষ করব। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা রেজাল্ট একটু দেখাই। তো এখানে আমি আরেকটা রেজাল্ট একটু দেখাচ্ছি। এখানে এই যে পিআর একটু খেয়াল করেন, এখানে এরকম যদি কারো এসে থাকে, এই যে পিআর দেখেন, এখানে সিভিক এডুকেশন আসতে হচ্ছে গিয়ে পিআর। পিআর মানে কি, প্রবলেম রিপোর্ট,
অর্থাৎ আপনার ওএমআর কপিতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই কথাটা আসে। সেক্ষেত্রে আপনি পূর্ণ পরীক্ষার আবেদনটি করতে পারেন এবং সাথে, সাথে এটার অভিযোগটাও করে দিতে পারেন। একদম অভিযোগ করা সহজ কাজ, ঠিক আছে? এরপর লিখছেন এবি ফর্ম ফিল আপ করতে কবে থেকে শুরু? আচ্ছা, এবির ফর্ম ফিল আপ যারা অ্যাবসেন্ট আছেন তাদের ফর্ম ফিল আপ হয়তো বা ১ সপ্তাহের ভিতরে ডেট চলে আসবে, অথবা ৩-৪ দিনের ভিতরে হয়তো বা ডেট দিয়ে দিতে পারে হয়তো বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তারপর তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এটা সাধারণত দেখা যায় যে ১ সপ্তাহের ভিতরেই দিয়ে দেয় বা ৩-৪ দিনের ভিতরেই দিয়ে দেয়, ঠিক আছে? তো দিয়ে দিলে আমাদের এই পেজ থেকে আমরা আপনাদের জানিয়ে দিব। আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, আমরা আশা করি আপনাদের সকল কিছু জানিয়ে দিতে পারবো। তো আর কোনো স্টুডেন্টের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো সরাসরি বা কমেন্টস বক্সে করতে পারেন। তো আশা রাখি যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, যারা ২১ সালের শিক্ষার্থী রয়েছেন, যারা ২০ সালের শিক্ষার্থী রয়েছেন, তো তাদের এই যে রেজাল্ট প্রথমবার একটু খারাপ হয়েছে এটা নিয়ে ঘাবড়াবার কোনো নাই। কারণ কি, এখানে আপনি 10টা সাবজেক্ট পরবর্তী পরীক্ষায় তৃতীয় চতুর্থ যারা প্রথম দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ ২০২১ সালের শিক্ষার্থী রয়েছেন তারা তৃতীয় চতুর্থ সেমিস্টারে 6টা সাবজেক্ট রয়েছে, তৃতীয় সেমিস্টারে 3টা এবং চতুর্থ সেমিস্টারে 3টা, 6টা সাবজেক্ট রয়েছেন। তো তারা কিন্তু একসাথে এখান থেকে যদি 4টায় ফেল থাকে বা 4টায় সমস্যা থাকে সেক্ষেত্রে 4টা পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ 6 আর 4 10টা পরীক্ষা কিন্তু আপনারা একসাথে দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে ভালো করে পড়ালেখা করে ভালো রেজাল্ট করতে, কারণ আপনার কিন্তু এই রেজাল্টটাই কিন্তু চূড়ান্ত নয়। কারণ এখানে যেটাই আপনি পিআর পাইছেন বা এফ পাইছেন এইটার জন্য কিন্তু আপনার সুযোগ রয়েছে 2000 যারা এই যে 22 সালে যারা পরীক্ষা দিবেন আপনারা, তো এর সাথে 6 আর 4 10টা সাবজেক্ট কিন্তু একবারে পরীক্ষা দিতে পারবেন। 10টা সাবজেক্টের বেশি কিন্তু কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবেন না, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে 10টা সাবজেক্টের বেশি কিন্তু আপনারা কেউ পরীক্ষা দিতে পারবেন না। আর যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে রেজাল্ট না আসার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে? এই কারণে আপনারা 10টার বেশি সাবজেক্ট আপনারা কখনো কেউ পরীক্ষা দিতে যাবেন না। এবং যদি কেউ পরীক্ষা না দিয়ে থাকেন, আমি একটু কিছু কথা বলে একটু মনোযোগ সহকারে শোনেন। অনেক স্টুডেন্ট আছেন যে 2021 সালে তারা পরীক্ষা টোটালে দেননি, টোটালে তারা কোনো পরীক্ষা দেননি। তো যে সমস্ত শিক্ষার্থী টোটালে কোনো পরীক্ষা দেননি তাদের হচ্ছে 8টা সাবজেক্ট এবং তৃতীয় চতুর্থ সেমিস্টারে 6টা সাবজেক্ট, তাহলে টোটাল সাবজেক্ট হয়ে গেল কয়টা? 14টা সাবজেক্ট হয়ে গেল। কিন্তু আপনি কি করতে হবে, এখানে যারা পূর্ণ পরীক্ষার এই যে যারা 8টা সাবজেক্টে টোটালে যারা পরীক্ষা দেননি তারা পূর্ণ পরীক্ষার টাকা, কিছুদিনের ভিতরে ডেটটা আসবে, পূর্ণ পরীক্ষার টাকাটা আপনারা জমা দিয়ে দিবেন 8টা সাবজেক্টের। তো 8টা সাবজেক্টেরও দিতে পারেন, এখানে আপনি 6টা সাবজেক্টেরও চারটা সাবজেক্টের দিতে পারেন। কেন 4টে সাবজেক্টের দিতে পারেন এই কথা বলছি যে আপনি টোটাল পরীক্ষা দিতে পারবেন 6 আর 4 10টা সাবজেক্টে, অর্থাৎ তৃতীয় চতুর্থ সেমিস্টারে আপনি ভর্তি হয়েছেন, তো সেখানে সাবজেক্ট হচ্ছে 6টা, আর প্রথম দ্বিতীয় সেমিস্টারে আপনি 4টা, 6 আর 4 10টা, 4টে সাবজেক্টে আপনি যদি করেন কোনো পরীক্ষার টাকা জমা দেন তাহলে কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারতেছেন 10টা সাবজেক্টে। যদি আপনি 14টা সাবজেক্ট করেন সেক্ষেত্রে 4টে সাবজেক্ট কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। এখানে লিখছেন দীপক লিখছেন একটা লিখছেন যে আমার ছোট বোন সিজিপিএ 2.21 এসেছে, এটা কি শুধুমাত্র ষষ্ঠ সেমিস্টারের জন্য নাকি সব সেমিস্টার? আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় এই 3টা বর্ষের রেজাল্ট একসাথে যখন আসে, অর্থাৎ যারা 19 সাল এবং পূর্ববর্তী বছরে রয়েছেন তাদের এই কয়টা রেজাল্ট যোগ করে কিন্তু সিজিপিএ আসে। যারা 2021 সালে আছেন তাদের কিন্তু এখানে না কথাটা দেখাবে, যে এখানে না এন না কথা হবে তার দেখাবে সিজিপি এর, এখানে না কথাটা কিন্তু তাদের এখানে দেখাবে সিজিপি এর এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যাবসেন্টের কথা লিখছেন। আচ্ছা, এমডি শরীফ আহমেদ লিখছেন আমি 2023 সার্কুলার জানতে চাচ্ছি। আচ্ছা, এটা কবে হতে পারে জানালে উপকৃত হইতাম। তাহলে 2023 সার্কুলার তো 2023 তো ভর্তি হয়ে গেছে, এখন 2024 ভর্তি চলতেছে। তো আপনার যখন হচ্ছে গিয়ে সেকেন্ড সেমিস্টারে ভর্তি, তো সেকেন্ড সেমিস্টারে ভর্তি এখনো ডেট দেয়নি, 23 এবং 24 কোনোটারই সেকেন্ড সেমিস্টারে ভর্তির এখনো ডেট দেয় নাই, অপেক্ষা করেন দিয়ে দিবে। আচ্ছা, দীপক ইলেকশন আমার এক ছোট বোনের সিপিজি 2.50 এসেছে, এটা কি শুধুমাত্র ষষ্ঠ সেমিস্টারের নাকি এখন 2.50 কে আপনি যোগ করে বের করছেন নাকি 2019 সাল অথবা তার আগের স্টুডেন্ট হইলে তখন সেটা সিপিজি হিসেবে আসে? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই যে পিআর এর কথাটা আমরা আলোচনা করলাম, অ্যাবসেন্টের কথাটা আলোচনা করলাম, অনেকগুলো কিন্তু বিষয় কিন্তু আমি আলোচনা করেছেন। রিশাদ আলম লিখছেন পুনঃপরীক্ষা কয়বার দেয়া যায়? পুনঃপরীক্ষা আপনার যদি পাশ করে যান সেক্ষেত্রে আর পরবর্তী বছর আর পুনঃপরীক্ষা দেওয়ার দরকার নেই। পুনঃপরীক্ষা একবারই আপনি দিলেন, যদি পাশ করে যান সেক্ষেত্রে আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। যদি ফেল করে যান সেক্ষেত্রে আপনি যতবার
ইচ্ছা ততবার দিতে পারবেন, কিন্তু একটা লিমিট আছে যে আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ সাধারণত 5 বছর থাকে। এরপরেও অনেক সময় ডিনোভো সিস্টেম, অর্থাৎ ডিনোভো সিস্টেমটা কি? ডিনোভো সিস্টেম হচ্ছে আপনার যখন কোর্সটা অ্যাডমিট কার্ডে আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং এর ভিতরে আপনার 80% সর্বনিম্ন 80% মার্ক আপনি 80% পরীক্ষায় পাশ করেছেন, অর্থাৎ আপনার সাবজেক্ট হচ্ছে কি এখানে বিএবিএসএস প্রোগ্রামে টোটাল 2000 মার্কের সাবজেক্ট। তো এর ভিতরে যদি আপনি 1600 মার্কের সাবজেক্ট কমপক্ষে কমপ্লিট করেন, অর্থাৎ পাশ হয়েছে, তো এই পাস হওয়ার পরে যে সাবজেক্টগুলো 4টা সাবজেক্ট থেকে থাকে, এই 4টা সাবজেক্ট আপনি ডিনোভো সিস্টেম অর্থাৎ পূর্ণ পরীক্ষার টাকা, যে টাকাটা বর্তমান স্টুডেন্টের জন্য অর্থাৎ যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য যে টাকাটা থাকে তার থেকে অনেক বেশি থাকে ডিনোভো সিস্টেমের টাকাটা জমা দেওয়ার জন্য, অনেক বেশি টাকা, একটু বেশি টাকা লাগে। আচ্ছা, এমডি মনির লিখেছেন সব বিষয়ে পাস কিন্তু সিপিজি আসে নাই, কারণ কি? আচ্ছা, সার্ভার তো ক্লিয়ার না, একটু কালকের দিনটা অপেক্ষা করেন বা 1-2 দিন একটু অপেক্ষা করেন, না আসলে আপনারা, আমি আগেই বলছি যে আপনারা আঞ্চলিক কেন্দ্রে অথবা কলেজে অথবা ওর জন্য একটা অপশন আসবে, সেই অপশনে আপনারা জাস্ট সেখানে অভিযোগ করে দিবেন। আচ্ছা, এরপরে আসতেছে আয়শা আজিমের কথা আলোচনা করছি। এমডি সাইফ আহমেদ লিখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন। আমি আশা রাখি যে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি আরেকবার একটু আলোচনা করি, অনেক স্টুডেন্টরা হয়তো উপস্থিত ছিলেন না, এখানে একটু খেয়াল করেন। এখানে একটা ড্যাশ দেওয়া আছে এবং ড্যাশের জায়গা এখানে ওয়েভার আছে। তো অনেক স্টুডেন্টের এই যে এখানে ধরেন বি গ্রেড আছে, এখানে বি গ্রেড না থেকে একটা এরকম থাকলো, ঠিক আছে? এটার জন্য একটা অভিযোগের ফর্ম আসবে। এরপরে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট মানে কি? অনুপস্থিত, অর্থাৎ আপনি হয় পরীক্ষা দেননি অথবা পরীক্ষা দিয়েছেন, আপনি পরীক্ষার খাতায় সই করেননি অথবা হাজিরা শিটে সই করেননি, এই সমস্ত কারণেও অ্যাবসেন্ট আসতে পারে। তো এর জন্য আপনি অভিযোগ করতে পারেন। এরপরে পিআর মানে প্রবলেম রিলেটেড টু ওএমআর শিট ফিল আপ, অর্থাৎ ওএমআর শিটে কোনো প্রকার ঝামেলা হয়েছে, এই কারণে আপনার রেজাল্টটা আসে নাই, ওইখানে আপনার কি আসছে? পিআর মানে প্রবলেম রিপোর্ট। এটার জন্য ঘাবড়ানোর কিছু নাই, আপনারা জাস্ট হচ্ছে কি অভিযোগ করে দিবেন, অভিযোগ করলে কিন্তু এটা হয়ে যাবে। এরপরে কেউ যদি এর সাথে পুনঃপরীক্ষার টাকাটা জমা দিতে চান, পুনঃপরীক্ষার টাকাটা জমা দিতে পারেন। আরপি দিয়ে পাশে যদি স্টার চিহ্ন থাকে, একটু খেয়াল করেন, স্টার একটা আছে, স্টার আর একটা কোনো কিছু নাই, তো আপনি সংশ্লিষ্ট কোর্সে বহিষ্কৃত হয়েছেন, অর্থাৎ আপনি অসৎ উপায় অবলম্বন করেছেন, এই জন্য আপনি সংশ্লিষ্ট কোর্সে আপনাকে এক্সপেল করা হয়েছে বা বহিষ্কৃত হয়েছেন। তাহলে আপনি ওই বছরের পরীক্ষায় আপনার কোনো কিছু আসবে না, ওইখানে জাস্ট আরপি দিয়ে স্টার চিহ্ন চলে আসবে। যদি আরপি এক সাবজেক্টে আসে, অর্থাৎ আপনি সংশ্লিষ্ট একটা সাবজেক্টে বহিষ্কৃত হয়েছেন, অর্থাৎ ওই সাবজেক্টে পুনঃপরীক্ষার টাকাটা জমা দিয়ে পরবর্তী বছর আপনি পরীক্ষা দিতে পারবেন। ডাব্লিউএইচ মানে হচ্ছে উইথহেল্ড, অর্থাৎ এই রেজাল্টটি পরবর্তীতে পাবলিশড হবে, আপনি অপেক্ষা করুন, এক্ষেত্রে অভিযোগও করতে পারবেন হয়তো। এরপরে আইসি মানে ইনকমপ্লিট, আপনার রেজাল্টে কমপ্লিট হয়নি। এনে প্রযোজ্য নয়, আর এক্স হচ্ছে গিয়ে মানে ক্রস হচ্ছে কোনো গ্রেড পয়েন্ট হয় নাই। তো আশা রাখি যে আপনারা এগুলো বুঝতে পারছেন। তো এখানে আরেকজন লিখছেন, নাদিরা লিখছেন, অ্যাবসেন্ট মানে কি? অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত, অর্থাৎ আপনি হয় পরীক্ষা দেন নাই অথবা আপনার যে হাজিরা খাতা সেই খাতায় হয়তো সই পড়ে নাই বা খাতায় আপনি সই করেন নাই। সকল বিষয়ে পাশ এসেছে, আমি এটা বলেছি যে সিপিজে কেন আসে না, এই জন্য করণীয় আপনাদের অপেক্ষা করতে হবে, যেহেতু সার্ভার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্ভারে অনেকে ঢুকতে পারছে না, হয়তো সার্ভার ক্লিয়ার হয়ে রইলে আপনাদের রেজাল্টে হয়তো বা আসতে পারে, অথবা যদি না আসে সেক্ষেত্রে আপনারা হয় কলেজে নয় আঞ্চলিক কেন্দ্রে অথবা যোগাযোগ করতে পারেন এবং সাথে সাথে আপনি অভিযোগটাও করতে পারেন। একটা সাবজেক্টে বারবার ফেল আসলে ওই সাবজেক্টে পরীক্ষা কয়বার দেওয়া যাবে? তো আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ যতদিন আছে আপনি ততদিন পরীক্ষা দিতে পারবেন। এরপরেও আপনার 5 বছর পরেও আপনাদের ডিনোভো সিস্টেমে পরীক্ষার মেয়াদ থাকে, তো ডিনোভো সিস্টেমে আপনি পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ সেক্ষেত্রে গতানুগতিক পরীক্ষার ফি থেকে একটু বেশি টাকা দিয়ে আপনাকে ডিনোভো সিস্টেমের করতে হবে, পুনঃপরীক্ষার ফিটা জমা দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় নিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন। তো আশা রাখি যে এই ক্লাসটি আপনাদের, আমি সিপিজে হিসাবটা কিভাবে বের করা হয়, সবকটা সাবজেক্টের টোটাল মার্ক যোগ দিয়ে আপনার যদি সাবজেক্ট থাকে 8টা 8 দিয়ে ভাগ দেবেন, যদি সাবজেক্ট থাকে 12টা 12 দিয়ে ভাগ দেবেন, যদি সাবজেক্ট থাকে 20টা তাহলে 20 দিয়ে ভাগ দেবেন। তো দ্বিতীয় বর্ষে একজন লিখছেন যে মেহবুব আলম লিখছেন যে দ্বিতীয় বর্ষের সব সাবজেক্টে পিআর দিয়ে স্টার আসলে করণীয়। পিআর দের পরে স্টার থাকে না সাধারণত, তো এখানে পিআর এর পরে স্টার থাকে না সাধারণত, তারপর আপনার যদি এসে থাকে তো এটা জাস্ট অভিযোগ করতে হবে, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন।
তো সুপ্রিয় শিক্ষার্থী এই ক্লাসটি বেশি করে শেয়ার করবেন, কারণ কি অনেক স্টুডেন্ট রেজাল্ট পেয়ে বুঝতে পারে না যে কখন টাকা জমা। এখানে খেয়াল রাখতে হবে যে সুপ্রিয় শিক্ষার্থী একটা জিনিস সবসময় যেন আপনারা খেয়াল করেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কখন দিচ্ছে, পুনঃপরীক্ষার টাকা কখন জমা নিচ্ছে, তারপরে হচ্ছে কি আপনার ভর্তির টাকাটা কখন জমা নিচ্ছে। তারপরে এই বিষয়গুলো আপনি অবশ্যই একটা স্টুডেন্ট হিসেবে আপনার দায়িত্ব বা কর্তব্য এগুলো জানা, ঠিক আছে। কিছু স্টুডেন্ট কিছু ইনফরমেশনের কারণে হয়তো বা পুনঃপরীক্ষার টাকা জমা দিতে পারেন নাই। তো অনেক স্টুডেন্টে 2000 যারা 18 সাল সরি 2000 যারা 20 সাল 21 সালে আছেন তারা অনেকে তৃতীয় চতুর্থ সেমিস্টার টাকা জমা দিতে পারেন নাই। যারা 21 সালে আছেন টাকা অনেকে জমা দিতে পারেননি। 2000 যারা 20 সালে আছেন তারা দেখা গেল হচ্ছে গিয়ে 50-60 টাকা অনেক স্টুডেন্ট টাকা জমা দিতে পারেন নাই। তা আমাদের এই উন্মুক্ত কোচিং সেন্টারের পক্ষ থেকে বাওবির কর্মকর্তাদের বিনীত কণ্ঠে আবেদন জানাচ্ছি, যদি আমাদের এই লাইভটি কোনো কর্মকর্তা দেখে থাকেন তাহলে স্যার অনেক স্টুডেন্টরা ভর্তির টাকা জমা দিতে পারেন নাই, ঠিক আছে। এরকম স্টুডেন্টের সংখ্যা সম্ভবত অনেক আছে। তো আপনারা একটু পুনর্বিবেচনা করবেন যে তাদের ভর্তির টাকাটা কিভাবে জমা দেওয়া যায়। যারা 20 সালের স্টুডেন্ট আছেন এবং যারা 21 সালের স্টুডেন্ট আছেন তাদের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ষষ্ঠ টাকা জমা দেওয়ার যদি একটু সুযোগ করে দিতেন অনেক স্টুডেন্ট হয়তো বা উপকৃত হইতে পারতো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো স্যাররা আপনার যারা কোনো কর্মকর্তা বা যদি দেখে থাকেন আমাদের এই লাইভটি, তো আপনারা একটু বিনীত কণ্ঠে আমরা আবেদন জানাচ্ছি, কোচিংয়ের পক্ষ থেকে বা স্টুডেন্টের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি, তারা অন্তত এই যে আপনার যে 2020 সালের এবং 2021 সালের যে সমস্ত শিক্ষার্থীরা অনেকে বিভিন্ন সমস্যার কারণে টাকা জমা দিতে পারেন নাই, তো তাদের জন্য একটা সুযোগের আপনারা যদি ব্যবস্থা করে দিতেন অনেক স্টুডেন্ট উপকৃত হতো এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতো। এটা সকল স্টুডেন্টের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। তো এই বিষয়টি একটু আপনারা পুনর্বিবেচনা করে দেখবেন যদি কোনো কর্মকর্তা আমাদের এই লাইভটি দেখে থাকেন। তো এখানে আরও অনেকে লিখছেন যে এমডি বশির হোসেন লিখছেন পঞ্চম ষষ্ঠ সেমিস্টারে স্যার একটা করে রেজাল্ট এসেছে বাকি দুইটা আসে নাই। তো একটা রেজাল্ট এসেছে বাকিটা আসে নাই, আপনি একটু অপেক্ষা করেন, যেহেতু সার্ভারে রেজাল্ট ঢুকছে, মানে অনেক স্টুডেন্ট ঢুকতে পারছেন অথবা সার্ভারে কারণে সমস্যা হইতে পারে, আপনারা একটা দিন একটু অপেক্ষা করেন, সার্ভারটা যখন ঠিক হয়ে আসবে তখন হয়তো বা আপনাদের রেজাল্টটা চলে আসতে পারে। সরি স্যার, আসলে করণীয় আপনি পুরো লাইভটি দেখেন মাহবুব আলম, আপনি হয়তো বা আপনার উত্তরটি পেয়ে যাবেন। এরপরে লেখছেন হচ্ছে গিয়ে সিনথিয়া নুসরাত লেখছেন আমার বাংলা, তো বাংলাতে গোট কি আছে লেখছেন বছর ফেল আসছে কিন্তু এবার এক্সাম দিতে পারবো, পিআর আসছে। তো পিআর আসলে সমস্যা নেই, আপনারা প্রবলেম রিপোর্ট এটা জাস্ট হচ্ছে কি আপনারা অভিযোগ করে দিলে হবে, ঠিক আছে। একজন লেখছেন মীর লেখছেন যে সবসময় পাস আসছে কিন্তু পাশের সাল ও সিপিজিএ আসে নাই, কি করণীয়? একটু অপেক্ষা করেন, সার্ভারটা বিজি আছে, হয়তো বিজি হইলে হয়তো ঠিক হয়ে যাইতে পারে, আর না হয় যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনারা অনলাইনে জাস্ট হচ্ছে কি আপনাদের জন্য অনলাইনে জাস্ট হচ্ছে অভিযোগটা করতে পারেন। আর যদি অভিযোগের সিস্টেমটা না বুঝে থাকেন এক্ষেত্রে আপনার স্ব স্থায়ী সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করতে পারেন, তারা আপনাদের করণীয় কী আছে বলে দিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে, তারপর যদি দু একটা তথ্য ভুল হয়ে থাকে এটার জন্য আন্তরিকভাবে আমি ক্ষমাপ্রার্থী। তো আশা রাখি যে আপনাদের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আর যদি কারো কোনো প্রশ্ন যদি থাকে, স্যার বাংলা 1 ফেলের সংখ্যা বেশি, এখানে হচ্ছে সুবল দাস লিখছেন, তো সুবল দাস হচ্ছে গিয়ে ফেলের সংখ্যা বেশি, আমি হয়তো দেখাইছি যে আমাদের যে স্টুডেন্টরা আছে বাংলা পরীক্ষায় কিন্তু অনেকে কিন্তু এ গ্রেড পেয়েছে, অর্থাৎ যাদের মার্ক হচ্ছে 75 থেকে 80%। তো আমি একটু দেখাই যে এখানে অনেক স্টুডেন্ট আমাদের কিন্তু বাংলায় কিন্তু এ গ্রেড পাইছে, আমি একটু দেখাই আপনাকে দেখানোর চেষ্টা করি। তো অনেক স্টুডেন্ট এটা ভুল ধারণা যে অনেক স্টুডেন্ট এই পাইছে, যে খেয়াল করেন এই যে একজন রাজিয়া সুলতানা নামে একজন আমাদের স্টুডেন্ট দেখেন যে বাংলায় এ গ্রেড পেয়েছে, ঠিক আছে। তো আরও অনেক স্টুডেন্ট আছে, দেখেন আমি আরেকটা রেজাল্ট দেখাই, এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বাংলায় এ গ্রেড পাইছে, তো আপনি লিখছেন যে বাংলায় ফেলের সংখ্যা বেশি, তো এইটা ভুল ধারণা। লেখা যদি আপনি ভালো হয়, আপনার লেখা যদি ভালো হয় এবং লেখা যদি মানসম্মত হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজাল্ট আপনার ভালো আসতে বাধ্য, ঠিক আছে। এখন আপনি দেখেন যে আপনার লেখার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা। এই যে আমি আর একটা স্টুডেন্টের একটু রেজাল্ট দেখাই, যে তো দেখেন এখানে আরেকটা স্টুডেন্ট আমি রেজাল্ট দেখাচ্ছি, তো দেখেন এই যে ইনিও কিন্তু হচ্ছে গিয়ে এ গ্রেড পাইছে, এই যে দেখেন এই যে বাংলায় এ গ্রেড পাইছে, একটু খেয়াল করেন এই যে এই স্টুডেন্টটাও কিন্তু বাংলায় এ গ্রেড পাইছে। তো এ গ্রেড কিন্তু 75% থেকে 80%-এর ভিতরে নাম্বার,
তো আমাদের আরও অনেক স্টুডেন্ট কিন্তু বাংলায় কিন্তু এ গ্রেড পাইছে, আমি দেখাচ্ছি। তো আমাদের যে অনলাইন ক্লাসে আছে, আমাদের অনলাইন, এগুলো সবই আমাদের অনলাইন ক্লাসে। তো আমি আরও দু একটা রেজাল্ট দেখাচ্ছি। বাংলায় কিন্তু আমাদের অনেক স্টুডেন্টই কিন্তু এ গ্রেড পাইছে। এই যে একটা স্টুডেন্ট দেখেন বাংলায় কিন্তু ইনি পাইছে বি গ্রেড। তো আমি দেখাচ্ছি আরেকটা, আরও অনেক স্টুডেন্টই আছে যে তারা কিন্তু বাংলায় কিন্তু এ গ্রেড কিন্তু পেয়েছে। তো এইখানে মূলত আপনি যেভাবে লিখবেন সেইভাবে কিন্তু আপনার নাম্বার কিন্তু আসবে, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি ভালো লেখেন অবশ্যই আপনি কিন্তু ভালো নাম্বার পাবেন। তো এখানে লিখছেন যে বাওয়াবির প্রতিষ্ঠাকালীন সময় তো কম হয়নি, এতদিনে এখনও একটি ভালো মানের সার্ভার তৈরি করতে পারেননি কেন? তো আমরা সকলের পক্ষ থেকে আমরা বাওয়াবি কর্মকর্তাদের জানাই যে আপনাদের সার্ভারটা একটু যদি ভালো করতেন, ঠিক আছে? অনেক স্টুডেন্টই সার্ভারে ঢুকে আপনার রেজাল্ট দেখতে পাচ্ছেন না। তো আপনারা একটু এই বিষয়টি একটু মনোযোগ দেবেন। আমাদের পক্ষ থেকে বা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আপনাদের অনুরোধ করছি যে আপনাদের সার্ভারটা একটু করবেন, যে একসাথে যাতে অনেক স্টুডেন্ট রেজাল্টগুলো দেখতে পারে, ঠিক আছে? তো এইখানে আমি নিজেও প্রথমে দেখিয়েছি যে এই যে সার্ভারটা, এই যে রেজাল্টে গেলে, ঠিক আছে, এখানে সার্ভারে কিন্তু অনেক হচ্ছে, বাফারিং করতেছে সার্ভার। এই যে দেখেন আমি সার্ভারটা ঢুকতেছি, সার্ভার কিন্তু অনেক বাফারিং করতেছে। তো বাওয়ের কর্মকর্তারা যদি কেউ দেখে থাকেন, কোনো কর্মকর্তা যদি আমাদের এই লাইভটি দেখে থাকেন, আপনারা চেষ্টা করবেন যে আপনারা একটু সার্ভারটা একটু ক্লিয়ার করতে, যাতে করে অনেক স্টুডেন্ট একসাথে রেজাল্টটি দেখতে পারে। যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখানে লেখাপড়া করেন, তাই একটা কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু সবাই দেখতেই কিন্তু মনে চায়। অর্থাৎ আমি আমার রেজাল্টটা একটু আগে দেখতে পারতাম, আমার রেজাল্টটা প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে পারতাম। তো এটা কিন্তু সকল স্টুডেন্টের কিন্তু কাঙ্ক্ষিত। আমরাও যখন পড়ালেখা করছি আমাদের সময় কিন্তু, যদিও আমাদের সময় তখন হচ্ছে কি ছিল না, তো আমরা কিন্তু স্কুলে যেয়ে কিন্তু রেজাল্ট দেখতে হতো বা কলেজে যেয়ে কিন্তু রেজাল্ট দেখতে হতো, অনলাইনটা তখন ছিল না। তো এখন যেহেতু অনলাইনের যুগ, ঠিক আছে, এই যে আমি সার্ভারে অনেকক্ষণ পরে ঢুকছে মোটামুটি। তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে সার্ভারে ঢুকতেছে অনেকে, যে দিস সাইট ক্যান নট বি রিচড, তো এরকম আসতেছে। তো এটা হয়তো বা রাত 1টা 2টার দিকে যখন অনেক স্টুডেন্ট ঘুমিয়ে পড়বে, তখন হয়তো বা সার্ভারটা ক্লিয়ার হয়ে যেতে পারে। তো বাওয়াবি কর্মকর্তা থেকে স্যার আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ যে আপনারা একটু সার্ভারটা একটু কাইন্ডলি একটু করবেন, একটু দেখবেন, যাতে করে অনেক স্টুডেন্ট একসাথে রেজাল্টটা একটু দেখতে পারে। তো আমরা সকল স্টুডেন্টের পক্ষ থেকে বাওয়াবির কর্মকর্তাদের কাছে আমরা 2টা অনুরোধ জানাইছি। একটা অনুরোধ হচ্ছে গিয়ে যারা 2021 সাল এবং 20 সালের স্টুডেন্ট আছে তাদের একটু যাতে করে হচ্ছে গিয়ে ইসের টাকা জমা দিতে পারে, যে ভর্তির টাকাটা জমা দিতে পারে, এটা একটু আপনারা একটু দেখবেন। আর হচ্ছে গিয়ে যাতে সার্ভারটা একটু ক্লিয়ার হয়, এটা দিকে একটু বিশেষ করে একটু যদি নজর দেন, আমরা বিনীত কণ্ঠে আপনাদের কাছে অনুরোধ করছি। তো আচ্ছা, এখানে আমাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেটের সংশোধন সমস্যা ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি জানা থাকে বলবেন। অনেকে সার্টিফিকেট সংশোধন নিয়ে হয়রানি হচ্ছে, যদি কর্তৃপক্ষ এই বিষয়টি দৃষ্টি দেন। আচ্ছা, আমি এখানে একজন লেখছেন কি যে আমাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেটের সংশোধনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে যদি জানা থাকে তাহলে কিছু করবেন। অনেক সার্টিফিকেট সংশোধনী নিয়ে হয়রানি হচ্ছে, যদি কর্তৃপক্ষ এই বিষয়টি দৃষ্টি দেন। তো সুন্দর আপনি কথাটা লিখছেন। তো এখানে আমি একটু কথা বলি, যে এখানে কি লিখছেন, এখানে নুরুন নাহার লিখছেন। তো অনেকে এখানে লিখছেন, আপনার কথাটা, মূল কথাটা হচ্ছে যে অনেকে সার্টিফিকেট নিয়ে সংশোধনী নিয়ে সমস্যা হচ্ছে। তো এখানে সংশোধনী নিয়ে সমস্যার কিছু না, এখানে কিন্তু কোনো সার্টিফিকেট সংশোধন করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না। তো আপনারা কেউ কারোর সাথে কোনো প্রকার টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না। যে আপনার সার্টিফিকেটে পিআর, মানে কোনো পরীক্ষায় পিআর আসছে সাপোজ, সেই রেজাল্টটা ঠিক করে দেবো আমি, বা আমরা ঠিক করে দেবো, বা আমাদের প্রতিষ্ঠান ঠিক করে দেবে, বা এরকম যদি কেউ কোনো কিছু বলে থাকে, সেক্ষেত্রে আপনারা অর্থ বিনিময় লেনদেন থেকে বিরত থাকবেন, ঠিক আছে? কারণ আপনার রেজাল্ট সংশোধনী যদি আপনার ঠিক থাকে, পিআর বা অ্যাবসেন্ট এই জাতীয় যদি কিছু থাকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি অভিযোগ করবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনারা আরেকটা যে কাজটি করতে পারেন, আপনারা আঞ্চলিক কেন্দ্রে রেজাল্টের একটা কপি দিয়ে আসতে পারেন, এবং তাদের কাছেও একটা আপনারা কপি দিয়ে আসতে পারেন। এই কাজটা সর্বোচ্চ করতে পারেন আপনারা। এই যে রেজাল্ট সংশোধনী, বা রেজাল্ট আমি পাস করাই দিব, বা আমি ফেল থেকে পাস করাই দিব, বা আমি প্রবলেম রিপোর্ট থেকে আপনাকে পাস করাবো, বা আমি অ্যাবসেন্ট থেকে আপনাকে পাস করাবো, এরকম কোনো টাকার বিনিময়ে আপনারা কাউকে যদি কেউ বলে থাকে, এরকম লেনদেন আপনারা করবেন না।
তো আমরা আশা রাখি যে ব্যাপারে কর্তৃপক্ষ না, এটা হচ্ছে আপনারাই টাকা পয়সা লেনদেন করবেন না, এটা তো কর্তৃপক্ষর মনে হয় না কিছু বলার আছে, আপনারাই কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। তো একজনের লেখছেন হচ্ছে গিয়ে সুবল দাস লেখছেন, স্যার আমাদের 21 সালের তৃতীয় চতুর্থ পরীক্ষার ফ্রি দেওয়ার জন্য আরেকটা সুযোগ দিত। হ্যাঁ, আমি অনুরোধ করছি বাউবির কর্মকর্তাদের কাছে, সকল স্টুডেন্টের পক্ষ থেকে অনুরোধ করছি। এখন তারা বিষয়টি যদি কোনো কর্মকর্তা বা আমাদের যদি লাইভটি দেখে থাকে, তো তারা কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি শিক্ষার্থীদের পক্ষ থেকে, হয়তোবা তারা সুনজর দৃষ্টিতে হয়তোবা দেখতে পারে। ঠিক আছে। তো একজন লেখছেন পিয়ার রহমান লেখছেন যে আমার পঞ্চম ষষ্ঠ সেমিস্টারে এক সাবজেক্টে পিয়ার আসছে, সিজিপিএ আসে নাই। তো আপনি ওইটা করেন, সমস্যা নাই, ওইটা জাস্ট অভিযোগ করেন। অভিযোগ করলে যখন পিআরটা ঠিক হয়ে আসবে তখন আপনি রেজাল্টটা চলে আসবে। এরপরে কি লিখছেন নুরুন নাহার পাপড়ি লিখছেন নাম সংশোধনে বাবা মা নিজের নাম সংশোধন। তো নাম সংশোধনের ক্ষেত্রে সম্ভবত এটা হচ্ছে কি আপনি আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করেন, আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করলে ওনারা আপনাকে এটা সম্ভবত এটা হচ্ছে অনলাইনে আপনার হচ্ছে নাম সংশোধন করতে হয়। এটা আপনি অনলাইনে করতে পারেন অথবা আঞ্চলিক কেন্দ্রে, আপনি যে আঞ্চলিক কেন্দ্রে আছেন সেই আঞ্চলিক কেন্দ্রে কর্মকর্তাদের সহায়তা আপনি গ্রহণ করবেন। জেসমিন মায়া বলছেন স্যার সবগুলো সাবজেক্ট এ শুধু 2টাতে বি প্লাস এসেছে, মোট সাবজেক্ট 8টি, তাহলে কি ডিভিশন হলো দয়া করে বলবেন। তো আমি গ্রেড পয়েন্টগুলো দেখিয়ে দিয়েছি কত হলে কত গ্রেড পয়েন্ট, সেই গ্রেড পয়েন্টগুলো জাস্ট আপনারা শুধু হচ্ছে গিয়ে যোগ করে 8 দিয়ে ভাগ দিলে হয়তো বা আপনাদের রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো আরও যদি কোনো শিক্ষার্থীর কোনো প্রশ্ন থাকে আমাদের বলতে পারেন, আমরা সেই শিক্ষার্থীর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের মন খারাপ করার কিছু নেই, সার্ভার হয়তোবা কালকে ভিতরে হয়তোবা ক্লিয়ার হয়ে যাইতে পারে। ঠিক আছে। তো আমাদের এই ক্লাসটি নেওয়া হচ্ছিল উন্মুক্ত কোচিং সেন্টারের সৌজন্য। তো আপনারা একটু অপেক্ষা করেন, হয়তোবা সার্ভার ক্লিয়ার হয়ে যাবে, বা যদি একটু গভীরতা আপনারা রেজাল্টটা দেখেন হয়তোবা সার্ভার তখন ক্লিয়ার থাকতে পারে। তো এখানে একজন লিখছেন শরীফুল ইসলাম লিখছেন অনলাইনে সিপিজি আসে নাই, মেসেজ এসেছে, কি করা অনলাইনে সিজিপি আসে নাই, মেসেজে আসছে কি করা। আমি আপনার কথা বুঝি না, ক্লিয়ার বলেন। একের অধিক ফর্ম পূরণ করে দেয়া হয়েছে, কি ফর্ম পূরণ করে দিয়েছেন। তো এখানে একটা আঞ্চলিক কেন্দ্রে খবর নেওয়া লাগবে আপনাকে। ওই যে নুসরাত লেখছেন বাবা মার নাম ভুল হয়েছে, ওটা একটা আঞ্চলিক কেন্দ্রে খবর নিতে হবে আপনার। আচ্ছা পাইরি অভিযোগ কোথায় করব, অভিযোগ করবেন অনলাইনে অভিযোগ করবেন, রেজাল্টে গিয়ে অভিযোগের একটা অপশন আছে সেখানে যে অভিযোগ করবেন। তো আশা রাখি যে স্টুডেন্ট আপনাদের সবার প্রশ্নের উত্তর কিন্তু আপনারা মনে হয় পেয়েছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আরপি আসলে কি করুন, আরপি হচ্ছে অসৎ উপায় অবলম্বন করার জন্য সম্ভবত আরপি আসে। ঠিক আছে। অর্থাৎ তো আরপি মানে হচ্ছে কি আপনি একটা সাবজেক্ট হয়তো বা বহিষ্কার হয়েছেন, তো এটা অসৎ উপায় অবলম্বন করলে এই বহিষ্কারটা করা হয়। ঠিক আছে। অথবা অসৎ উপায় শুধু না, যদি স্যারদের সাথে আপনি বিয়াদবি করেন বা তাদের সাথে কথা কাটাকাটি করেন বা যে কোনো কারণে হইতে পারে যে আপনার আচরণ ভালো ছিল না বা আপনি অসৎ উপায় অবলম্বন করছেন, যে কোনো কারণে আপনার এই আরপিটা আসছে। জেসমিন মায়া এ মাইনাস মানে কি? এ মাইনাস মানে হচ্ছে কি আপনার গ্রেড পয়েন্ট 70% থেকে 75%, অর্থাৎ আপনি ওই সাবজেক্টে 70 থেকে 75-এর ভিতরে নাম্বার পেয়েছেন। আচ্ছা একজন লিখছেন যে শরীফুল ইসলাম অনলাইনে সিপিজি নাই, কিন্তু মেসেজ করে দেখছি আসছে, সিপিজি এখন কি করতে হবে। তো আপনি ওই অনলাইনে যদি মেসেজ করে আসে তাহলে একটা দিন অপেক্ষা করেন, হয়তো বা আপনার ওইটা সিপিজি চলে আসবে। ঠিক আছে। এটা নিয়ে চিন্তার কারণ নাই, যদি সব রেজাল্ট আপনি এসে থাকে মেসেজও যদি চলে আসে তাহলে আপনার এটা নিয়ে চিন্তা করার কোনো নাই, আপনার হয়তো বা একদিনের ভিতরে হয়তো বা ঠিক হয়ে আসতে পারে আপনার রেজাল্টটা, আর না হলে তখন আপনার আবেদন করা লাগবে, মানে কমপ্লেন করা লাগবে, অভিযোগ করা লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস, আপনাদের বিএবিএসএস প্রোগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী আপনারা বিশেষভাবে উপকৃত হয়েছেন। তো এই ক্লাসটা বেশি করে শেয়ার করবেন বা এই লাইভটা বেশি করে শেয়ার করবেন, কারণ অনেক স্টুডেন্টের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। সেই সমস্ত প্রশ্নের আশা রাখি যে আজকের লাইভে আপনারা সেই সমস্ত প্রশ্নগুলো সবাই উত্তর পেয়েছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি, এবং সবসময় মনে রাখতে হবে আপনি যেমন খাতায় লিখবেন আপনি মার্কও ঠিক তেমনই পাবেন। ভালো লেখার জন্য ভালো মার্ক পাবেন, খারাপ লেখার জন্য খারাপ মার্ক নেন। এই জন্য অযথা কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। এই জন্য আপনারা পড়ালেখা করেন, এবং ভালো মার্ক পেতে হলে অবশ্যই আপনাকে পড়ালেখা করতে হবে, নিয়মিত হাতের লেখা করতে হবে, নিয়মিত আপনাকে যে কাজটি করতে হবে
আমি একটু আপনাদের অ্যাডভাইস করি যে আপনারা যে প্রশ্নটা পড়ছেন সেই প্রশ্নটা অবশ্যই 30 থেকে 32 মিনিটের ভিতরে বড় প্রশ্ন লেখা শেষ করতে হবে, এবং ছোট প্রশ্ন 10 থেকে 11 মিনিটের ভিতরে লেখাটা যদি শেষ করতে পারেন তাহলে পরীক্ষা কিন্তু আপনি 100 মার্কের অ্যান্সার করতে পারবেন। এবং খাতাটা রিভিশন দেওয়ার জন্য অন্তত করে 5 মিনিট আপনাকে সময় রাখতে হবে। এই 5 মিনিট আপনাকে খাতাটা রিভিশন দেওয়ার জন্য রাখতে হবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে, শুধু পড়লেই হবে না, অনেক স্টুডেন্ট কিন্তু লিখতে চান না, তো তাদের হাতের লেখা কিন্তু ক্লিয়ার করতে হবে। একটা বড় প্রশ্ন কিন্তু 30 মিনিটের ভিতরে লেখা কিন্তু সো টাফ, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে গেলে সো টাফ। এই জন্য আপনাদের কিন্তু নিয়মিত হাতের লেখা চালু করতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, পরীক্ষার সময় আপনাকে 1 স্কেল পরিমাণ বামে এবং উপরে আপনি দাগ কাটতে পারেন, এটা হইতে পারে পেন্সিল, হইতে পারে কলম। এরপরে কি করতে হবে, এরপরে আপনি খাতাটা যথাসম্ভব চেষ্টা করবেন কাটাকাটি না করার। তারপরে কি করবে, যে প্রশ্ন সম্পর্কে আপনাকে উত্তর জানতে চাওয়া হবে সেই প্রশ্ন সম্পর্কে আপনাকে উত্তরটি লিখতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, খাতাটি সুন্দর সাজাই গুছাই লিখতে হবে এবং কোনো কাটাকাটি যাতে না হয়, এবং খাতাগুলোর মধ্যে অবশ্যই মানে খাতা একটা পেজে অবশ্যই 12 থেকে 14 লাইন হাতের লেখা অনুযায়ী, কারো কারো 16 লাইনও কিন্তু ক্লিয়ার হাতের লেখা হয়, সেক্ষেত্রে হাতের লেখা অনুযায়ী, তবে মার্জিত লেখা 12 থেকে 14 লাইনের ভিতরে আপনারা একটা পেজে লেখার চেষ্টা করবেন, তাহলে হাতের লেখাটাও ফাঁকা হবে, প্রত্যেকটা ওয়ার্ডগুলো ফাঁকা ফাঁকা হবে, এবং আপনারা যে এক্সামিনার সে বুঝতেও কিন্তু সুবিধা হবে। চতুর্থত, খাতাটি যাতে দৃষ্টিনন্দন হয় এবং আকর্ষণীয় হয় সেই দিকটি খেয়াল রাখলেই কিন্তু একটা স্টুডেন্ট ভালো কিন্তু ফলাফল করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা পরীক্ষা কিন্তু বেশি দিন হয়তো বা বাকি নাই, তো আপনারা আমি এই কারণে বলতেছি যে যারা প্রথম দ্বিতীয় সেমিস্টারে আছেন তাদের 8টা বিষয়, অর্থাৎ যদি 15 দিন করেও সময় পান তাও 4 মাস। যারা তৃতীয় চতুর্থ সেমিস্টারে আছেন তাদের 6টা সাবজেক্ট, যদি 15 দিন করেও সময় নেন তাও তাদের কিন্তু আপনার হচ্ছে গিয়ে 90 দিন অর্থাৎ 3 মাস লাগবে। যারা পঞ্চম ষষ্ঠ সেমিস্টারে আছেন তাদের যদি 15 দিন করে একটা সাবজেক্ট আপনি যদি শেষ করতে লাগে তাও কিন্তু আপনার 3 মাস লাগবে। তো এই বিষয়টি খেয়াল রেখে আপনারা কিন্তু পড়ালেখা করেন। তো এই হিসেবে কিন্তু পরীক্ষা কিন্তু সামনে, তো আপনারা সর্বদা ভালো করে পড়ালেখা করেন, ভালো রেজাল্ট করেন, আর সবসময় মনে রাখতে হবে আপনি যেইটা লিখছেন সেইটার বেসিসে কিন্তু আপনি কিন্তু নাম্বার পাচ্ছেন। ওই জন্য অবশ্যই ভালো পড়ালেখার মান বা রেজাল্টের একটা চাহিদা, খারাপ পড়ালেখার রেজাল্টের চাহিদা কিন্তু আরেকটা। তো এক্ষেত্রে আপনাদের ভালো করে পড়ালেখা করলে আপনি অবশ্যই করে ভালো নাম্বার পাবেন। তো এখানে স্যাররা যখন খাতা দেখেন তখন এখানে কিন্তু খাতার উপরে কিন্তু আপনার নাম ঠিকানা থাকে না, বা আপনার সাথে কোনো দুশ্মনী নয় যে খাতাটা আপনার খারাপভাবে দেখবে বা ভালোভাবে দেখবে। অর্থাৎ যখন স্টুডেন্টের খাতা দেয় তখন প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু কোনো নাম থাকে না, জাস্ট হচ্ছে গিয়ে দেখবেন যে কিউআর কোড দেওয়া থাকে বা বারকোড দেওয়া থাকে, বারকোড কিন্তু এইটা দেখেই কিন্তু খাতাগুলো সাধারণত মিলানো হয়। তো এখানে কিন্তু আর কিছু কিন্তু দেওয়া থাকে না, অর্থাৎ আপনি ছেলের খাতা না মেয়ের খাতা এটাও কিন্তু বোঝার কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে আপনাদের এই খাতাগুলো একজন শিক্ষকের কাছে সবই স্টুডেন্ট ভালো লেখা হইলে ভালো নাম্বার পাবেন, খারাপ লেখা হইলে খারাপ নাম্বার পাবেন। এই জন্য আপনি ভালো করে পড়ালেখা করেন। স্যার, আমাদের 21 ব্যাচে তৃতীয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ফ্রি দেওয়ার জন্য একটা সুযোগ করে দিতেন। আমি বলছি, কর্মকর্তাদের বলছি, ঠিক আছে, অনুরোধ জানাইছি, আমরা বলতে পারি না, আমরা অনুরোধ করতে পারি, ঠিক আছে। তো সবগুলোতে পেয়ার আসলে ওইখানে আছে গিয়ে জেসমিনারা লেখছেন ধন্যবাদ, এরপর হচ্ছে গিয়ে নাইম পাল লেখছেন আছে সবগুলোতে পেয়ার আসলে কি করণীয়, আরপি আসলে সবগুলোতে কয়টা আরপি আসলে তো আপনার ওই কোর্স থেকে বহিষ্কার হয়ে গেছেন, অর্থাৎ ওইখানে পুনঃপরীক্ষার টাকা জমা দিতে হবে, এখন আর কিছু করার নাই, ওইটা পুনঃপরীক্ষার টাকা জমা দিতে হবে। তো একজন লেখছেন পিআর আসলে করণীয়, আমরা ক্লাসে বুঝিয়েছি পিআর আসলে আপনি কি করতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস আজকের মতো লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়, ধন্যবাদ।